পুলিশ প্রশাসন যদি আমাদেরকে সুরক্ষা দিতে পারতো তাহলে আজকে আমরা এখানে আসতাম না, আমরা ইমার্জেন্সি সার্ভিস দিতাম। গতকালকের যে ঘটনা, সেই ঘটনার রোমহর্ষক বর্ণনা করার জন্য আমাদের এই কলেজ ডক্টর শাহনেওয়াজ ভাইকে একটু অনুরোধ করছি, এটা বর্ণনা করবেন। ধন্যবাদ ডক্টর আহাদ। আমি ডক্টর মোহাম্মদ শাহনেওয়াজ হোসেন, আমি নিউরোসার্জন, আমি রেজিস্ট্রার হিসেবে নিউরোসার্জারি ডিপার্টমেন্টে আছি। ধন্যবাদ সাংবাদিক ভাইয়েরা, ধন্যবাদ আমাদের যে ডক্টর আছে এবং অন্যান্য হেলথ সেক্টরে যারা আছে। আসলে খুবই দুঃখজনক আজকে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। আমি প্রথমেই বলে নিই, ডাক্তাররা আমরা আমাদের দেশের জনগণের এবং রোগীদের কোনো প্রতিযোগী না। আমরা তাদের ডাক্তার, আমরা তাদের সহযোগী, আমরা তাদের ব্যথায় সমবেদনা জানাই। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে গতকালকে আমাদের নিউরোসার্জারি ডিপার্টমেন্টের 201 নম্বর ওয়ার্ড বিকেলে অ্যারাউন্ড 3টা সাড়ে তিনটা হবে। এ সময় কিছু দুর্বৃত্ত, ছাত্রধারী কিছু দুর্বৃত্ত আমাদের 201 নম্বর ওয়ার্ডের ভেতরে ঢোকে। সেখানে এমার্জেন্সি রোগীর অপারেশন করার জন্য ডক্টর মাশরাফি অপারেশন থিয়েটারে ছিল। তাকে দুর্বৃত্তরা টেনে হিচড়ে বের করে এবং তাকে প্রহার করে। ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান খুবই সিনসিয়ার একজন পোস্ট গ্রাজুয়েট ট্রেনি, যে যদি তার যেদিন অ্যাডমিশন রোগী ভর্তি হয় শনিবারে ইমরান হসপিটালে আসে, রবিবার সন্ধ্যায় চলে যায়, কোনো ফ্যামিলি লাইফ নেই, একটানা কাজ করে। এবং এটা শুধু ডক্টর ইমরানের ঘটনা না, প্রতিটা ট্রেনি ডক্টর, প্রতিটা নিউরোসার্জন, প্রতিটা অর্থোপেডিক সার্জন, প্রতিটা ক্যাজুয়ালিটি সার্জন এইভাবেই সেবা দিয়ে থাকে। এবং বৈষম্য বিরোধী আন্দোলনের ক্ষেত্রে এই সেবার মান আরো অনেক বেড়ে গেছে। যেটা বলছিলাম যে ডক্টর মাশরাফিকে সেভ করার জন্য ডক্টর ইমরান ছুটে যায়, তখন দুর্বৃত্তরা ডক্টর ইমরানের উপরে প্রথমে ভার্বালি হ্যারাস করে। এইটা দেখে আমি পাশের অপারেশন থিয়েটার ক্যাথ ল্যাবে ছিলাম, আমি একজন নিউরোসার্জন, আমি ওদের একটু সিনিয়র, আমার দায়িত্ববোধ থেকে তাদেরকে সেভ করার জন্য এগিয়ে গিয়েছিলাম। তখন পুরো আক্রোশটা আমার উপর চলে আসে, তারা আমাকে ভার্বালি এবং ফিজিক্যালি হ্যারাস করতে থাকে। ইতিমধ্যে যেহেতু 40 জনের মতো হবে, 30-40 জন, একটা গ্রুপ ডক্টর ইমরানকে 201 নম্বর ওয়ার্ডের ভেতরে সিসিটিভি ক্যামেরা অফ করে তাকে বেধড়ক মারপিট শুরু করে এবং 201 নম্বর ওয়ার্ড থেকে টেনে হিচড়ে মারতে মারতে ডাইরেক্টর রুমে নিয়ে আসে, যেটা 201 নম্বর ওয়ার্ড থেকে ডিস্টেন্স প্রায় 200 মিটার বা 250 মিটারের মতো। সবগুলো রোগীর সামনে দিয়ে একজন ডক্টরকে মারতে মারতে, বেধড়ক ভাবে, নৃশংসভাবে মারতে মারতে ডাইরেক্টর রুমে আসে। শুধু সেখানেই ক্ষান্ত হয় না, ডাইরেক্টর রুমে চেয়ারে বসিয়ে তাকে ফিজিক্যালি এবং ভার্বালি টর্চার করতে থাকে। এবং আমাকে 201 নম্বর ওয়ার্ড থেকে আমাকেও টেনে ডাইরেক্টর রুমে নিয়ে আসা হয়। যেহেতু আমি ওদের দুজনের মধ্যে সিনিয়র ছিলাম, আমার কাছে তাদের দাবি দেওয়া পেশ করে যে তাদের রোগী মারা গিয়েছে, এখানে কার ভুল ছিল তদন্তাধীন একটা বিষয়। এখানে ডাক্তারকে আগেই খুনি বানানো হয়েছে, ডাক্তারকে অ্যাসল্ট করা হয়েছে এবং যে ডাক্তারকে মারা হয়েছে তারা এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না। যে রোগী মারা গিয়েছে তার সাথে কোনোভাবেই সম্পৃক্ত না, এটা জেনেও তাদের উপর অত্যাচার করেছে, আমাদের উপর অত্যাচার করেছে। ডাইরেক্টর রুমে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ডক্টর সামাদ ভাইয়া যখন এসেছেন ডাইরেক্টরের কথা, এখানে একটু বলে রাখি, যখন ডক্টর ইমরানকে মেরেছে তখন মানে এত বেধড়ক মেরেছে, আমি আমার ডিপার্টমেন্ট হেড প্রফেসর শফিকুল ইসলাম স্যারকে বলেছি, স্যার ডক্টর ইমরান মারা যাবে যদি প্রশাসনের কেউ না আসে। তাহলে কি পর্যায়ে তাকে মারতে হয়েছে আমি নিজেই অবাক হয়ে গেছি, আমি জীবনে কখনো ফেস করি নাই। ঢাকা মেডিকেলের মতো সবচেয়ে বড় প্রতিষ্ঠান, যেখানে পুরো বাংলাদেশের সব জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ থেকে রোগী আছে, সেখানে এরকম একটা ঘটনা হয়েছে। কতটা মর্মান্তিক একটা বিষয়। ডক্টর ইমরানকে যখন ডাইরেক্টর রুমে আনা হয়, ডক্টর সামাদ ভাই আসে, তখন পুরো আক্রোশ ডক্টর সামাদ ভাইয়ের উপরে গিয়ে পড়ে। এবং যত দুর্বৃত্তধারী ছিল, এখানে সবাই যে খারাপ ছিল তা না, 2-3 জন ছিল তারা অনেক সোবার ছিল, তারা আমার কথায় শান্ত হয়েছে, কিন্তু বাকি যারা 30-35 জন ছিল তাদের আচরণে কোনো পরিবর্তন হয়নি। এবং তারা নিজেদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি, বিউটি বলা হয়, বিওবিটি, তাদের নিজেদেরকে তারা ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট দাবি করে, শিক্ষক দাবি করে, যেটা টোটালি তাদের অ্যাটিটিউড থেকে আনবিলিভেবল, কখনোই মনে হয় না। কিন্তু দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক ভাবে তারা এই কাজগুলো করে। ডাইরেক্টর রুমে এসে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সামাদ ভাইয়ের সাথে তারা হ্যারাস করে এবং একটু পরে ডাইরেক্টর স্যার আসেন। যদি ডাইরেক্টর স্যার আরো দেরি করতেন তাহলে ডক্টর সামাদ ভাই হয়তো সেখানে বেঁচে থাকার মতো অবস্থায় থাকতেন না। এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা
কনফারেন্স রুমে, ডাইরেক্টর রুমে তো আরো ঘন্টার পর ঘন্টা হ্যারাসমেন্ট চলতেই থাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ গুলো ডিলিট করা হয়েছে, আমরা যেটা খুঁজে পাইনি। কনফারেন্স রুমে আমরা দফায় দফায় এখানে এই তিনটা গ্রুপ মানে অন্যভাবে নিয়ে এটা গ্রুপিংটা অন্যভাবে, যা তিনটা দল, একটা হচ্ছে আমরা ডক্টররা ছিলাম, প্রশাসন ছিল, একটা গ্রুপ ছিল সমন্বয়কারীদের বেশ কয়েকজন প্রতিনিধি আমাদের এখানে ছিল, এবং বিওবিটি স্টুডেন্ট, তাদের ভিসি এবং চেয়ারম্যান ছিলেন। এই তিনটা গ্রুপের মধ্যে আমাদের সবসময় মানে কয়েকবার কনফারেন্স প্রায় রাত 10টার পর্যন্ত আলোচনা হয় একটা সমাধানে আসার জন্য। আমাদের মানে কষ্ট লাগে যে আমরা যে কষ্ট করে সার্ভিস দিয়ে থাকি নিউরোসার্জারি ডিপার্টমেন্টে, আমাদের কোনো ফ্যামিলি আমরা চিন্তা করি না। আমাদের নিউরোসার্জারিতে বা আমাদের সার্জনদের সার্জারিটা একটা নেশা, আমরা বাসায় বসে থাকতে পারি না, আমাদের সার্ভিস না দিলে ভালো লাগে না, এটা আমাদের একটা পেশা, আমাদের প্যাশন। আমরা কোনোভাবে বাসায় বসে থাকতে পারি না, তারপরও আমাদেরকে আজকে এই হার্ড লাইন আসতে হয়েছে। আমি শুধু বলে রাখি যে আমরা ডক্টররা আমাদের দেশের আমাদের শ্রদ্ধেয় পেশেন্টদের কোনো প্রতিপক্ষ না, আমরা তাদের সহযোগী। কিন্তু দুর্ভাগ্যজনক, আমরা যদি আমাদের এক্সিস্টেন্স না বজায় রাখতে পারি তাহলে সার্ভিস দিবে কে? আপনারা হয়তো আমাদের আন্দোলন সম্পর্কে জানেন, এবং এই আন্দোলন আমাদের ডাক্তারদের না, এই আন্দোলন হওয়া উচিত প্রতিটা পেশেন্টের, প্রতিটা দেশের মানুষের। কারণ ডাক্তার যদি ভালো না থাকে সার্ভিসটা দিবে কে? ডাক্তার যদি ভালো না থাকে আপনার দেশের মানুষকে সার্ভিস দিবে কে? এই জন্য এই আন্দোলন, দয়া করে মিডিয়া ভাইরা আপনারা অনেক সিনসিয়ার, এই বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আপনারা আমাদের ভূমিকা দেখেছেন। আমরা ছাত্রদের সাথে, আমরা দেশের জনগণের সাথে, এই মেসেজটুকু শেয়ার করবেন। প্রশাসনিক ব্যর্থতার কারণে যে আমাদের উপর অন্যায়গুলো হচ্ছে বছরের পর বছর ধরে, এর দাবির প্রেক্ষিতে আজকে আমাদের হার নাই। ঢাকা মেডিকেল কলেজে শুধু নিউরোসার্জারিতে এই একটা ঘটনা হয়েছে তা না, এরপরে আরো দুটো ঘটনা হয়েছে, যেটা আমাদের আরো দুজন প্রত্যক্ষদর্শী আলোচনা করবে। আমি আমার ঘটনা এতটুকু এখানে রাখছি। আমি ডক্টর আহাদকে ফোন দিচ্ছি। আমাদের যে আলোচনা হলো, আলোচনার আমরা দুইটা দাবি রেখেছিলাম, আপনারা অবগত যে প্রথম দাবি ছিল যারা আমাদের ডক্টরের উপরে হামলা করেছে তাদের দ্রুততম সময়ের মধ্যে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। দ্বিতীয় দাবি ছিল যে আমাদের যে ইমার্জেন্সি কমপ্লেক্স আছে, আমরা ইমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় যে ডক্টররা থাকবে, ওই ডক্টরদের সুরক্ষার জন্য আর্মি, পুলিশ সহ অন্যান্য ফোর্স সমূহ সশরীরে উইথ আর্ম উপস্থিত থাকবে আমাদের সুরক্ষা দেওয়ার জন্য। ঢাকা মেডিকেল কলেজ সহ সব জায়গায় এই প্রতিশ্রুতি নিয়ে আমরা রাত 11টার সময় কাজে ফিরে যাই, এবং রাত 11টার পরে আরো দুইটি ঘটনা ঘটে, বহুমূল্য ঘটনা, সেটা বর্ণনা করবেন আমাদের ইন্টার্ন চিকিৎসক ডক্টর সাব্বির হোসেন। মিডিয়ার ভাইদের কাছে পুরো ঘটনা প্রবাহ ক্লিয়ার থাকা দরকার, কারণ বিভিন্নভাবে মেসেজ যাচ্ছে, শুধু হেডলাইন যাচ্ছে, ডাক্তারদের সাথে জনগণের একটা ক্লাস তৈরি করতেছে। আমরা র্যান্ডম কোনো দাবি নিয়ে আসি নাই। গতকালকে যখন আমাদের নিউরোসার্জারি ইমরান ভাইকে এরকম মারতে মারতে ডিরেক্টর স্যারের রুমে নিয়ে আসা হচ্ছিল, আমাদেরকে ইনফর্ম করা হয়েছে যে ঢাকা মেডিকেলের ইন্টার্ন এবং যত স্টুডেন্ট আছে তারা একটু কাইন্ডলি ডিরেক্টর স্যারের রুমে চলে আসো, কারণ ওই মুহূর্তে যদি সেভ করার কেউ না থাকে ইমরান ভাই হয়তো স্পট ডেড হতে পারবো। তা আমরা আসি, আমরা এসে ডিরেক্টর স্যারের সহায়তায় পরিস্থিতি কিছুটা শান্ত করা হয়। তারপর ডিরেক্টর স্যারের সাথে এবং ওখানে যারা বিওবিটির দায়িত্বশীল ছিল, সমন্বয়ক ছিল, তাদের কাছে ইনস্ট্যান্ট আমরা দুইটা দাবি দিই। একটা দাবি হচ্ছে গিয়া খুব দ্রুততম সময়ের ভিতরে, এবং এই সময়টা আমরা বলছি যেহেতু রাত 9:30টায় আমরা মিটিং করতেছি, 12টার ভিতরে আর্মির মাধ্যমে ঢাকা মেডিকেল এবং ঢাকা মেডিকেল সহ সারা দেশের সকল হাসপাতালে ডাক্তারদের খুব দ্রুত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আর সেকেন্ড আইটেমটা আমাদের ছিল 12 ঘন্টার ভিতরে যে সিসিটিভি ফুটেজ আছে, অসংখ্য মানুষ এই জিনিসটা দেখছে, সকল প্রমাণাদির ভিত্তিতে যারা দুর্বৃত্ত তাদেরকে গ্রেফতার করা এবং আইনের আওতায় আনা। কিন্তু দেখা গেল এই ঘটনা মানে এই যে সিদ্ধান্ত হলো, এর 30 মিনিটের মধ্যে আরো দুইটা মেজর ইনসিডেন্ট ঢাকা মেডিকেলে হয়।
একটা হচ্ছে কি দুইটা পেশেন্ট, মানে একটা পেশেন্ট এবং এক আসামি, আসামির আক্রমণে পেশেন্টকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সে আসামি রামদা এবং চাপাতি নিয়ে পুনরায় হাসপাতালে ঢুকে পেশেন্টের মৃত্যু নিশ্চিত করে তারপর এখান থেকে কোপাতে ভর্তি রোগীর মৃত্যু নিশ্চিত করছে ওয়ার্ডের ভিতরে। ওই সময়ে সেনাবাহিনী উপস্থিত ছিল এবং এর পরবর্তীতে আরো উইদিন 30 মিনিট একটা বিষ পান করে আসা একটা পেশেন্ট এখানে মারা যায়। তার পরিপ্রেক্ষিতে তাদের রোগীর স্বজনরা আমাদের যে ইমার্জেন্সি আইসিইউ এবং হচ্ছে ওখানে যে ইমার্জেন্সি মেডিকেল অফিসার তাদের উপর আঘাত করে। দেখুন, আমাদের যে নিরাপত্তার কথা বলা হয়েছিল যে 12টার ভিতরে সেনাবাহিনী এসে ডাক্তারদের নিরাপত্তা দিবে, কিন্তু উইদিন 1 আওয়ার রোগীর নিরাপত্তা নিশ্চিত হলো না, ডাক্তারদের নিরাপত্তা নিশ্চিত হলো না। এর ফলশ্রুতিতে আমরা ইনস্ট্যান্ট যারা ইন্টার্ন ডক্টর আছি আমরা কর্মবিরতি রাখছি। আমরা যারা ইন্টার্ন ডক্টর ছিলাম, যেহেতু হাসপাতাল একেবারেই নিরাপদ না ডাক্তারদের জন্য না রোগীদের জন্য, রোগীও আক্রমণের শিকার হয়েছে আর ডাক্তার তো বারংবার আক্রমণের শিকার হচ্ছে। তো আমরা নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সারা বাংলাদেশে সকল ইন্টার্ন ডক্টর এবং মেডিকেল যারা স্টুডেন্ট আছে আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করার জন্য অনুরোধ করছি। আপনার প্রশ্ন পরে করবেন, আমরা কোয়েশ্চেন আনসার সেশন রাখবো, আপনার প্রশ্ন পরে করবেন। এইরকম 2টা ইনসিডেন্ট ঘটার পরেও ইন্টার্ন ডক্টররা 3টা বাজে কর্মবিরতিতে গিয়েছে, কিন্তু আমরা যারা রেসিডেন্ট ছিলাম আমরা সকাল 8টা পর্যন্ত কাজ চালিয়ে গিয়েছি, কারণ আমরা প্রশাসনের উপরে আস্থা রেখেছিলাম। সকাল 8টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে অপারেশন হয়েছে, সকাল 8টা পর্যন্ত জীবনের ঝুঁকি নিয়ে ইমার্জেন্সি সার্ভিস দিয়েছি আমরা। কিন্তু সকাল 8টার পরেও যখন প্রশাসনের কোনো আমরা সহায়তা পাই নাই, তখনই আমরা তাদের সাথে বারংবার মিটিং করতে চেয়েছি। মিটিং করে যখন কোনো সমাধানের পথে আসতে পারি নাই, তখন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা পরবর্তীতে কি কর্মসূচিতে যাব। আমাদের নির্বাচন বিভাগের আরেক রেসিডেন্ট এই যে চাপাতি দিয়ে তাকে কোপানো হয়েছে, যে কুপিয়েছে তাকে হাতে নাতে ধরেছে, আমরা তার কাছ থেকে বর্ণনা শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইকরামুল্লাহ খবর, নিউরো সার্জারি রেসিডেন্ট, ঢাকা মেডিকেল কলেজ। ভাইয়া, আমি আসলে ঘটনাটা খুবই সংক্ষিপ্ত ভাবে বলছি। আমরা কালকে আমাদেরকে ভাইদেরকে মারা হয়েছে, তখন আমরা ইনফর্ম হওয়ার সাথে সাথে আমরা ডিরেক্টর রুমে আসি, ভাইদেরকে প্রোটেকশন দেওয়ার জন্য আসি। তো এই ব্যাপারে আমরা ডিরেক্টর রুমে কথা বলছিলাম, স্যারের সাথে, স্যার আর্মির সাথে কথা বলছিলেন। ওই সময়ে আমরা জানতে পারি আমাদের কাছে একটা ফোন আসে আমাদের এমার্জেন্সি থেকে, যে আমাদের এমার্জেন্সিতে হচ্ছে, হট্টগোল হচ্ছে, মারামারি হচ্ছে। আমাদের যে মেয়ে ডাক্তার যারা ছিলেন তারা আমাদেরকে ফোন করে বলেন যে আমরা তো ভয় পাচ্ছি, একটু কেউ তোরা যারা আছিস তারা আগায় আসলে ভালো হয়। তো আমি এবং ওমর নামে আরেকজন ছিলেন আমাদের ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের, আমরা 3 জন আগায় যাই। আগায় যাওয়ার সময় আমাদের ইন্টার্ন ডক্টররা ছিলেন, মেডিকেল স্টুডেন্টরা, ওদেরকে নিয়ে যাওয়া হয় যে কোথায় কি হচ্ছে সেটা দেখার জন্য। তো আমরা ওইখানে যাওয়ার সময় আমাদের এমার্জেন্সি কমপ্লেক্সের পরে একটা লিফটের এরিয়া আছে, ওই এরিয়াতে আমরা দেখতে পাই যে একজন দৌড়ায় আসছে, তাকে আরেকজন রোগী আমাদেরই নিউরো সার্জারিতে ভর্তি আছে, যার ইমিডিয়েটলি অপারেশন করার পরে আমাদের ওখানে ফ্লোরে, আমাদের যেহেতু সম্পূর্ণ বেড নেই সবাইকে দেওয়ার মতো, তাই ফ্লোরে রাখা হয়েছিল। ওই রোগীর উপরে আরেকজনকে ফালাই নিয়ে একজন মহিলা